সো আজকে আমাদের গেস্ট কিন্তু ফারিদ রনি ভাইয়া। সো আমরা প্লিজ তাকে মানে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লাইভটিতে। হ্যালো ভাইয়া, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, সো আপনার মানে আপনি যদি একটু আর কি আপনার জার্নিটা নিয়ে আমাদের সাথে শেয়ার করতেন, যে আপনি কিভাবে আর কি শপিফাইকে চুজ করলেন এত কিছু থাকার পরেও, তারপরে কেন আপনি এটা চুজ করেছেন বা এটার পিছনে কি কোনো রিজন আছে কিনা, যদি আপনার জার্নিটা একটু শেয়ার করতেন আমাদের সাথে। আমি শুরুতে কাজ করতাম ওয়ার্ডপ্রেস নিয়ে, বেসিক ফ্রন্ট এন্ড ডিজাইন ওয়ার্ডপ্রেস, এবং এটার উপরেও আমি মার্কেটপ্লেসে কাজ করেছি, আপওয়ার্কে টপ-রেটেড ফ্রিল্যান্সার ছিলাম। পরবর্তীতে মনে হলো যে মার্কেটপ্লেসে আসলে একটা স্কিল নিয়ে যদি আপনি সারা জীবন দৌড়ান তাহলে কম্পিটিশন একটা ব্যাপার থাকে এবং নিজের মধ্যে একটা বোরিংনেস কাজ করে। তো অবশ্যই ট্রেন্ডি থাকতে হবে, আপডেটেড থাকতে হবে স্কিলের সাথে। তো মনে হচ্ছিল যে ফিউচারে একটা ভালো একটা ডিমান্ডেবল স্কিল হচ্ছে শপিফাই ফর ই কমার্স প্ল্যাটফর্ম, এবং আমি এটা গ্যাদার করা শুরু করি, স্কিল ডেভেলপমেন্ট করা শুরু করি, এবং আস্তে ধীরে মনে হলো যে না, এখন আমি একটু প্রিপেয়ার্ড, একটু বিসমিল্লাহ করি মার্কেটপ্লেসে। এভাবেই আসলে জার্নি শুরু হয়। যদিও আমি তখন খুব একটা স্কিল ছিল না মার্কেটপ্লেসে ইনরোল হওয়ার সময়, এই শপিফাইয়ের উপরে ওয়ার্ডপ্রেসে কাজ করতাম তখন। তো দেখি যে বিট করে করে দেখি যে আসলে কিরকম জব আসে, এবং রিসার্চ করে করে দেখলাম যে আসলে পেজ বিল্ডারের কাজ সবচেয়ে বেশি। কারণ পেজ বিল্ডার দেখা যায় ল্যান্ডিং পেজের কাজগুলো মান্থলি, উইকলি, ইয়ারলি লাগে মানুষের, বাট ওয়েবসাইট কিন্তু কোনো কোম্পানি একবার বানাচ্ছে, কয়েক বছর পর আবার রিডিজাইন করছে, রিডেভেলপ করছে। বাট ল্যান্ডিং পেজের কাজ, বুস্টিং বা টেমপ্লেট, প্রোডাক্ট সেলিং এর জন্য ল্যান্ডিং পেজের মার্কেটিং, এগুলো সবসময় চলতেই থাকে এবং প্রচুর এজেন্সি এটার উপরে কাজ করে। তো আমার কাছে মনে হলো যে এই স্কিলের উপরে বিসমিল্লাহ করি, পুরো ওয়েবসাইটের দিকে না যাই। এবং আস্তে ধীরেই আমি দেখলাম যে কোন ল্যান্ডিং পেজ বা কোন ধরনের অ্যাপস বা কোন ধরনের বিল্ডার ইউজ করছে শপিফাইতে। দেখলাম যে শোগান, তারপর পেজ ফ্লাই, জেম পেজেস, এগুলোর পপুলারিটি অনেক। আমি এটার উপরে গিগ বানাই, সার্ভিস দেওয়া শুরু করি, এবং আস্তে ধীরে আমি জব পাই। আমার এই শপিফাইয়ের প্রথম জব পেয়েছিলাম $20 শোগান পেজ বিল্ডার। একটা ছোট্ট কাজ ছিল, 3 সেকশনের একটা ডিজাইনের কাজ ছিল। এবং আস্তে আস্তে এখন আমি আপওয়ার্কে সুইচ করি ফাইবার থেকে, অ্যান্ড নাও আমি 5টা কোম্পানিতে রিমোটলি কাজ করছি এবং আপওয়ার্কে টপ-রেটেড প্লাস ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। খুবই ভালো ভাইয়া, আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য আসলে আজকে আপনাকে এই লাইভটাতে ইনভাইট করা। সো ভাইয়া, মানে অনেকেই আসলে বুঝতে পারবে না, মানে আমিও যেরকম একটু নিউ শপিফাইটা নিয়ে। সো এই ব্যাপারটাকে যদি একটু খুলে বলতেন যে হোয়াট ইজ শপিফাই অ্যাকচুয়ালি এন্ড হাউ ইট ওয়ার্কস। আমরা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করে তাদের জন্য বোঝাটা অনেক বেশি ইজি, কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে যে কোনো ধরনের সাইট বানানোর জন্য একদম পারফেক্ট। আপনি ব্লগ সাইট বানান, পোর্টফোলিও সাইট বানান, এজেন্সি সাইট বানান এবং ই কমার্স সাইট বানান না কেন, যে কোনো ধরনের সাইটের জন্য ওয়ার্ডপ্রেস একদম বেস্ট। এবং সবচেয়ে বেশি ওয়েবসাইট ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করেন, ইন্টারনেট ব্রাউজ করলে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটই বেশি। বাট শপিফাই স্পেশালি ই কমার্সের জন্য তৈরি, এবং এখানে ম্যানেজমেন্ট সিস্টেমটা খুবই ইজি। একজন ক্লায়েন্ট বা একজন বিজনেস যে করবে অনলাইনে, তার জন্য কোনো কোডিং স্কিল ছাড়াই খুব সহজেই সে ওয়েবসাইটটা ডেভেলপ করে ফেলতে পারবে। এক্সট্রিম লেভেলের কাজের জন্য বা তার হাতে সময় নাই, সে ওয়েবসাইটটা সেট আপ করবে, কাস্টমাইজ করবে, ডিজাইন ঠিক করবে, সেই ক্ষেত্রে দেখা যায় একজন ফ্রিল্যান্সারকে সে হায়ার করছে বা ইনহাউস কাউকে রাখছে। বাট ইনিশিয়ালি একদম শুরুর দিকে বেসিক লেভেলে যদি সে বিজনেস শুরু করে, সে নিজেই করতে পারবে। ওইভাবেই শপিফাই ডেভেলপ করা। অ্যান্ড শপিফাই স্পেশালি ই কমার্সের জন্য ডেভেলপড এবং সেলফ হোস্টেড। লোকালি কিন্তু এটা সেট আপ করে যে আপনি কাজ করবেন ওয়ার্ডপ্রেসের মতো এরকম না। হ্যাঁ, শপিফাই সিএলআই আছে যেটার মাধ্যমে ডেভেলপমেন্টের কাজ করা যায়, বাট ইনিশিয়ালি আপনি ওইটা আসলে দরকার হবে না। অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ বিজনেস ওনার, আপনি সেলফ হোস্টেড শপিফাই নিজেই, এবং সেখানে আপনি ডোমেইন পারচেস করতে পারবেন, এখান থেকে আপনি হোস্টিং করে ওয়েবসাইট রান করতে পারবেন। একদম ইজি প্রসেস, মানে নো কোডিং, কাস্টমাইজেশন। বাট কিছু এক্সট্রা কাজের জন্য ডেভেলপমেন্ট তো দরকার হয়, বা যদি ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করা হয় সেক্ষেত্রে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, শিপিং, পেমেন্ট গেটওয়ে সিস্টেম, সিকিউরিটি, ফাস্ট লোডিং ওয়েবসাইটের ক্ষেত্রে পারফেক্ট। ওয়ার্ডপ্রেসে দেখা যায় একটা সময় ওয়েবসাইট স্লো হয়ে যায়, সেটাকে সবসময় একটু মডিফাই করতে হয় বা মেইনটেনেন্সের একটা চ্যালেঞ্জ থাকে, বাট শপিফাইতে এই ঝামেলাগুলো কম।
আচ্ছা, সো ভাইয়া আপনি যখন আপনার জার্নিটা শুরু করেছিলেন আপনার তো নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জেস ছিল, বা আপনি সেগুলাকে কিভাবে ওভারকাম করেছেন যদি একটু শেয়ার করতেন, লাইক এটা হতে চ্যালেঞ্জেস পারে। বলতে আমার জন্য আসলে মার্কেট প্লেসে কাজ পাওয়াটা একটু ইজি ছিল, কারণ আমি যে সময় শুরু করেছিলাম অনেকেই তো কাজ করে কিন্তু সবাই বলে না। যেহেতু আমি মেন্টরিং করি, আমি হয়তো একটু খোলামেলা কথা বলি এগুলো নিয়ে ব্লগিং করি, লেখালেখি করি, কারণ আমি চাই যে বাংলাদেশের মানুষ এটাতে আসুক। সবাই শপিফাই, রিয়াক্ট জেস, নোট জেস, লারাবেল এগুলোতে আমাদের দেশের এক্সপার্ট অনেক। বাট আচ্ছা শপিফাই তো অনেকে হয়তো কাজ করে, সেই সময় আমি হয়তো জানতাম না, বাট এখন বুঝি যে আমার আগেও অনেকেই কাজ করতো শপিফাইতে। কিন্তু সঠিক গাইডলাইনটা খুব দরকার নতুনদের জন্য, বা যারা অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে ওয়ার্ডপ্রেসে কাজ করতে, যে কাজ ভালো জানে, স্কিলড, কিন্তু মার্কেট প্লেসে ওইভাবে উঠতে পারে না, কারণ সবার কমিউনিকেশন স্কিলের একটা ব্যাপার থাকে। কোয়ালিটি আছে কিন্তু কমিউনিকেশন স্কিলে দুর্বলতা থাকে। সেই ক্ষেত্রে এই চ্যালেঞ্জ থেকে বের হয়ে একটু যদি যেখানে কম্পিটিশন কম সেরকম যদি স্কিলের মধ্য দিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো ওই চ্যালেঞ্জগুলো ওভারকাম করা যায়। সো সেইটা চিন্তা করেই মূলত শপিফাই এর উপরে জার্নি করা। এবং চ্যালেঞ্জ তো শুধু ওরা না, বা যারা নতুন শপিফাই শিখছে, ওয়ার্ডপ্রেস শিখছে, তারা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এমন না। চ্যালেঞ্জের সম্মুখীন তো আমি নিজেও হয়েছি, রাইট। এবং এই চ্যালেঞ্জটাই সম্মুখীন হয়েছি যে সবসময় কাজ পাওয়া যায় না, চ্যালেঞ্জ এগুলো আসে। বিডিং করতে যেও ওইরকম কোয়ালিটি জব হয়তো আসতেছে না, বাট ক্লায়েন্টের আমি জব পাচ্ছি, সেখানে রিকোয়ারমেন্টের সাথে আমার স্কিলের সাথে ম্যাচ করে না, এরকম হয়। সো এটা ডিপেন্ড করে অবশ্য নিজের পোর্টফোলিও প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে। বাট আমার প্রেজেন্টেশন অনুযায়ী অনেক রকমের চ্যালেঞ্জের আমি সম্মুখীন হয়েছি। আচ্ছা তখন আমার মনে হলো যে না, একটু আর্নিংটা বাড়ানো দরকার, কারণ কম্পিটিশন বেশি হলে কিন্তু আর্নিং কমে যায়। কম্পিটিশন বেশি হলে কিন্তু জবের প্রাইসটা কমে যায়, কারণ সবাই বিট করে লো প্রাইসে জবটা গ্র্যাব করার জন্য, এই জিনিসটা হয়। তা আমি কারণ একটু বের হয়ে আসি। যদিও এটা একটা মিরাকেল ছিল, আমি কোন একটা সেমিনারে গিয়েছিলাম, তখন শপিফাইয়ের উপরে জানতে পারি, ড্রপ শিপিং বিজনেস সম্পর্কে জানতে পারি, এবং তখন আমি এটা স্টাডি করি ড্রপ শিপিং বিজনেসটা আসলে কি। বাট ইন্টেনশন ছিল বিজনেস করব, কারণ তখন মনে হচ্ছিল যে না, ফ্রিল্যান্সিং আসলে এটা আসলেই একটা কম্পিটিশনের জায়গা। তো তখন মনে হলো যে না, বিজনেস করার আগে আমি দেখি সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি যারা অলরেডি বিজনেস করে, এর মধ্য দিয়ে আসা আর কি। মানে মানুষ তো দেখে যে ফ্রিল্যান্সিং করছে, স্কিল ডেভেলপ করছে, বাট মানুষের মাইন্ডে কি চলছে, মনে কি চলছে, অনেক রকমের চ্যালেঞ্জেস আসে, মনোভাবের একটা ব্যাপার আছে। সো এগুলো আস্তে আস্তে ওভারকাম করতে হয়েছে আর কি। আচ্ছা, সো ভাইয়া মানে আমরা হচ্ছে কি শপিফাই দিয়ে কিভাবে আসলে গ্লোবালি এবং ইন্টারন্যাশনালি প্রোডাক্টস আর কি সেল করতে পারি আর কি, যদি একটু বলতেন, লাইক মানে শপিফাইটাতে আসলে শপিং রিলেটেড যে জিনিসটা সেটাকে যদি একটু এক্সপ্লেইন করতেন আর কি, কিভাবে ইন্টারন্যাশনাল বায়ার্স বা ইন্টারন্যাশনাল বা লোকাল যারা আছে তারা কিভাবে শপিফাইকে ইউজ করতে পারে। হুম। আমাদের দেশে প্রচুর মানুষ আছে যারা ড্রপশিপিং বিজনেস করছে, এবং আমার পরিচিত অনেক, আমার নেটওয়ার্কে অনেক মানুষ আছে যারা ড্রপশিপিং বিজনেস করছে, এবং শপিফাইটাকে বেশি চুজ করে কারণ এটা অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টটা অনেক ইজি। এবং ড্রপশিপিং এর জন্য কিন্তু কিছু অ্যাপস আছে, এবং এগুলো কম্পিটিটর এবং উইনিং প্রোডাক্ট, এবং সবচেয়ে বেশি সেল হচ্ছে কোন ধরনের প্রোডাক্ট, এবং এটা অটোমেশন করার জন্য যে প্রসেসগুলো লাগে প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাপস এর মাধ্যমে করা যায় এখন নাওএডেজ। তো এটা খুবই ইজি, শুধুমাত্র ডিসিশনের অভাব। আমরা যদি ডিসিশন নেই যে হ্যাঁ আমি বিজনেস করব, এবং মিনিমাম কিছু ইনভেস্টমেন্ট লাগে শপিফাইতে, সেটা আসলে ডিপেন্ড করে হয়তো $100-150 বা $200, $300 ডিপেন্ড করে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে কোন কান্ট্রিতে আপনি এটার বিজনেস শুরু করতে চান, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস শুরু করতে চান, এবং এখন সিজন কি, এই প্রোডাক্টটা এখন চলবে কিনা, আপনি কি সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান নাকি রেগুলার বেসিস প্রোডাক্ট সেল করবেন, এরকম কিছু নিয়ে চিন্তা করছেন। আপনি হয়তো ভাবছেন যে হ্যাঁ ওই জোনে অনেক বেশি প্রোডাক্ট সেল হচ্ছে, এই প্রোডাক্টটা খুব ভালো চলছে, কিন্তু এটাও দেখতে হবে যে এই প্রোডাক্টের উপরে ওখানে কম্পিটিশন কিরকম, বা আসলে কি অনেকগুলো মানুষ ওখানে কি অলরেডি প্রোডাক্ট সেল করছে, সেখানে আমি এই প্রোডাক্টটাকে কিভাবে ইউনিকলি প্রেজেন্ট করব। এগুলো অনেক রকমের রিসার্চের ব্যাপার আছে। আপনি হুট করে ড্রপশিপিং বুঝে গেলেন, আপনি মার্কেট প্লেসে ঢুকলেন, এটা আসলে এইভাবে হয় না। কারণ আপনার মার্কেটিং নলেজ থাকতে হবে, রিসার্চ করতে হবে প্রচুর, কম্পিটিটর উইলিং প্রোডাক্ট, যেটাতে প্রোডাক্ট ভালো সেল হবে সেটা দেখলেই শুধু হবে না, আপনাকে আরো অনেক কিছু জানতে হবে, কন্টেন্ট রাইটিং, অনেক কিছু জানতে হয়। আর ইভেন আপনাকে জানতে হবে কনভার্সন রেট অপটিমাইজড, অর্থাৎ ওয়েবসাইটটাকে ওইভাবে তৈরি করা যেন ইউজার এঙ্গেজমেন্টটা বাড়ে।
আপনি নর্মালি একটা ওয়েবসাইট বানাই দিলেন, সেখানে আপনি কাস্টমার ঢুকবে, প্রোডাক্ট কিনবে, এমনটা না। সেখানে অলরেডি পারচেস করেছে এমন ইউজারের ফিডব্যাক, ভিডিও ফিডব্যাক, কন্টেন্ট ফিডব্যাক, হ্যাঁ অনেক কিছু দেখে শুনে তারপর শুরুর দিকে চ্যালেঞ্জেস হয়, তো হোপ ছাড়া যাবে না, আস্তে আস্তে এটা ওভারকাম করা যায়। বাইরের কান্ট্রিতে যখন প্রোডাক্ট সেলের কথা আসতেছে, আমাদের দেশ থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পেমেন্ট গেটওয়ে। সো আমরা বাইরের দেশে প্রোডাক্ট সেল করতে গেলে যে চ্যালেঞ্জের সম্মুখীন হই, স্ট্রাইপ বা পেপাল এটা লাগবে যাতে গ্লোবালি প্রোডাক্ট সেল করাটা ইজি হয়। বাট আমাদের দেশ থেকে স্ট্রাইপ বা পেপাল অ্যাকাউন্ট করাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। সো সেক্ষেত্রে আমাদের দেশে অলরেডি অনেক রকমের টিম আছে, অনেক এজেন্সি আছে যারা এই জায়গাটায় হেল্প করে, যে কিভাবে আপনি ইউএস এর অ্যাকাউন্ট করবেন বা পেপাল, স্ট্রাইপ নিজের মতো করে আপনি করে বিজনেস করতে পারবেন, এগুলো করে ভেরিফাই করে দেয়। সো সেটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো আপনাকে ইনিশিয়ালি কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট স্পেন্ড করতে হবে, কিন্তু ফোকাস থাকতে হবে। আপনি করলেন এটা, এরপরে আপনি ডিমোটিভেট হয়ে গেলেন বা মনে হলো যে না একটু অনেক বেশি হ্যাসেল, কবে ইনকাম হবে, আসলে সেল হবে কিনা, এটা তো অনেক টাফ কাজ। সো অনেক রকমই আছে, মানে ডেডিকেশন থাকতে হবে, মোটামুটি একটু ফ্রি টাইম নিয়ে একটু রিসার্চ করে বের করতে হবে। আর আমাদের দেশেও কিন্তু অনেক এই জিনিসটা করে। আমাদের দেশে পেমেন্ট গেটওয়ে ছাড়াও ভালো বিজনেস করা যায়, কারণ আমাদের দেশের কালচারে কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা বেশি আমরা ফ্রেন্ডলি। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে শপিফাই খুব ইজিলি এটা হ্যান্ডেল করা যায়। বাট যে কথা বলতেছিলাম যে ওয়ার্ডপ্রেসেও কিন্তু ড্রপশিপিং বিজনেস করা যায়। তো ওয়ার্ডপ্রেসের ব্যাপারটা হচ্ছে ওই যে এখানে কাস্টমাইজেশনের জন্য একটা নলেজ থাকতে হবে, বাট শপিফাইতে কিন্তু কম নলেজ নিয়েই আগানো যায়। টেকনোলজি ছাড়াও কিন্তু আপনি খুব সহজে এটা হ্যান্ডেল করতে পারবেন। রাইট। সো ভাই আমরা যদি যারা নতুন একটা স্টার্ট করতে চাচ্ছে করা, সো তাদের জন্য যদি কিছু প্রথম কিছু যদি আপনি ধাপ বলতেন বা কিছু 3টা সাজেশন যেটা দিয়ে তারা স্টার্টটা করতে পারে। ড্রপশিপিং এর কথা বলছেন বা বিজনেসের কথা বলছেন? এখানে তো আসলে আমি যেরকম ভেবেছিলাম প্রথম দিকে যে আমি ড্রপশিপিং বিজনেস করব, বা ড্রপশিপিং হোক বা অফলাইন বিজনেস হোক, ওয়েবসাইটের থ্রুতে অফলাইন বিজনেস, মানে অনলাইন সেল, অফলাইন পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট, অনেক রকমের মানে টাইপ আছে। সো সেটা হয়তো যারা এগুলোতে ঘাটাঘাটি করে তারা বুঝবে। আর শপিফাইতে শুরু করার ক্ষেত্রে আপনি আসলে ফোকাসড কিসে? আপনি কি বিজনেস করবেন, নাকি আপনি ফ্রিল্যান্সিং করবেন, নাকি কোথাও জব করবেন, কাইন্ড অফ ফ্রিল্যান্সিং। সো সেটা আপনাকে একটু চিন্তা করতে হবে, সেই অনুযায়ী আপনি স্কিল ডেভেলপ করা। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনার স্কিল ডেভেলপমেন্ট একটু জোরতোর করতে হবে, আপনাকে কোডিং নলেজ থাকতে হবে। যদিও আপনি কোডিং ছাড়াও বিজনেস করতে পারবেন, আপনি কাস্টমাইজ করেই করতে পারবেন, বাট ফ্রিল্যান্সিং এ কিন্তু অনেক রকমের ক্লায়েন্ট থাকবে, অনেক রকমের রিকোয়ারমেন্ট থাকবে, অনেক রকমের চ্যালেঞ্জ থাকবে, সেই অনুযায়ী নিজেকে তৈরি করা, এই জন্য কিন্তু কাস্টম কোডিং জানতে হবে। আর অবশ্যই ল্যান্ডিং পেজ, বিভিন্ন রকম অ্যাপস কাস্টমাইজেশন, সেটআপ, এগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এটা আস্তে আস্তে করে নিতে পারবেন, আপনি ইউটিউব ঘেটে বা কোনো একটা পেইড কোর্স করেও করতে পারবেন, অনেকে ফ্রি কোর্স করে, সেগুলো দেখেও করতে পারবেন। আর যদি আপনি বিজনেস করতে চান, আপনাকে সবার আগে চিন্তা করতে হবে যে আপনি আসলে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। আপনি কি কসমেটিক্স নিয়ে, নাকি গ্যাজেটস নিয়ে, নাকি ফোনের অনেক রকমের ব্যাপার আছে, যেমন ফোন ক্যাচিং নিয়েও অনেকে বা ফোনের বিভিন্ন রকমের ডিভাইস নিয়ে বিজনেস করে, বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। আপনি কোনটাতে ইন্টারেস্ট থাকতে হবে, শখ থাকতে হবে। শখটা ইম্পর্টেন্ট যে আমি এটার উপরে বিজনেস করব, এবং পাশাপাশি এটাও দেখতে হবে যে এটা আসলে এটার উপরে কোন ধরনের জিনিসগুলোতে সেল করব। একটা এক্সাম্পল দেই, আমার ওই বিজনেসম্যানের নাম মনে নাই, বাট গতানুগতিক ওয়ার্ল্ড ওয়াইড তো প্রচুর বিজনেস, বাট উনি বিজনেসটা শুরু করেছে হচ্ছে মোজা দিয়ে, বাংলায় যদি বলি মোজা, জুতার মোজা। তো উনি চিন্তা করতেছে যে মোজা তো প্রচুর মানুষ সেল করে, এবং মোজা যদি আপনি ভালো কোয়ালিটি সেল করতে পারেন, দেখবেন রিপিট কাস্টমার প্রচুর পাবেন। কারণ মোজা বাইরের দেশের মানুষ ওরা একটু দেখা যায় একটা ইউজ করে, ওটা ধুয়ে টুয়ে আবার পরবে এরকম করে না, ফেলা দেয়, নতুন করে কেনে। সেক্ষেত্রে দেখা যায় ও সেলের জন্য মোজাটাকে একটু ইউনিকলি প্রেজেন্ট করার জন্য যেই কান্ট্রিতে উনি প্রোডাক্টটা সেল করবে, ওই দেশে কিন্তু মানুষজন পেইড প্রোডাক্ট যেমন কুকুর, বিড়াল, এগুলো কিন্তু প্রচুর পোষে। তো উনি যেটা করেছে, এটা পিওডি প্রোডাক্টে কনভার্ট করেছে, প্রিন্ট অন ডিমান্ডে। অর্থাৎ কাস্টমাররা যখন এই মোজাটা কিনবে, তারা কালার চুজ করবে, পাশাপাশি সে তার যে ডগ বা পেট অ্যানিমেল, সেটা বিড়াল হতে পারে, অন্য কিছু হতে পারে, সেটার ছবি সে প্রিন্ট করে ওই মোজাটা সে ইউজ করতে পারবে। এটাতে কিন্তু প্রচুর তার সেল হচ্ছে।
মানে এটা একটা আইডিয়া। এখন আপনি কোন একটা প্রোডাক্ট নিয়ে আপনি আগাচ্ছেন, এই প্রোডাক্টটা সেল তো অনেকেই করছে, তাহলে আপনার কাছে কেন কিনবে? এবং আপনি যেহেতু নতুন, আপনার বিগ চ্যালেঞ্জ থাকবে আপনার ওয়েবসাইট রিচ করা, ট্রাস্টটা তৈরি করা। ওয়েবসাইটে হয়তো ফিডব্যাক কম থাকবে, আপনার প্রতি ট্রাস্টটাও অনেক ইম্পর্টেন্ট। এই জন্য দেখবেন যারা নতুন বিজনেস করে এবং তার যদি মিশন ভীষণ হাই লেভেলে থাকে, তারা কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাগল করে এবং তার মিশন ভিশনের কারণে সে কিন্তু প্রচুর ডেডিকেটেড থাকে সাকসেসফুলি কিছু করার। সো আমি এরকম অনেককে দেখেছি যারা, এবং সাকসেসফুলি তারা ভালো অবস্থানে যায় তাদের এই ডেডিকেশনের কারণে। সো আপনাকেও এরকম কোনো একটা প্রোডাক্ট যেটা আপনি সেল করছেন, সেল করতে চাচ্ছেন, এটা অনেকেই করছে, কিন্তু আপনার কাছ থেকে কিনবে। আপনি নতুন হলেও আপনি যদি ইউনিকলি নিজেকে প্রেজেন্ট করেন, আপনার বিজনেসটা বা আপনার এই মডেলটা বা আপনার এই প্রোডাক্টটাকে, অবশ্যই দেখবেন মানুষের চোখে নজরে আসবে। আর এখন মার্কেটিং কিন্তু আসলে শুধুমাত্র বুস্টের উপর ডিপেন্ডেবল না। মার্কেটিংটা অনেকভাবে হয়, ফানি টাইপের হয়, অথবা কোনো ব্যক্তি, কোনো ম্যান টু ম্যান টু। সো এটা অনেক বেশি, এই জন্য আপনার প্রোডাক্টের কোয়ালিটি ম্যাটার করে। এখন কিন্তু অনেকে অনেক চালাক হয়ে গেছে, মানুষ বোঝে। সো মানুষ অবশ্যই দেখে শুনে বুঝে, দেখা যায় 2 দিন ইউজ করে তারপরে প্রোডাক্টের গুণগত মান বুঝে তারপরে ফিডব্যাকটা দেয় বা মানুষকে জানায়। সো এভাবে আগানো যায়। তো প্রোডাক্ট সিলেকশন ম্যাটার করে এবং আইডিয়া ম্যাটার করে, শুধু সিলেকশন না। পাশাপাশি একটা ভালো থিম চুজ করা। যদি আপনি শপিফাইতে ওয়েবসাইট বানাতে চান, অবশ্যই ফ্রি থিম ইউজ করতে পারেন। নিউ এডিশনে অনেক ভালো ভালো থিম আসছে, সেটা কাস্টমাইজেশন জানতে হবে, আস্তে আস্তে শিখে যেতে পারেন, বা কোনো একজন এক্সপার্টের মাধ্যমে শিখে যেতে পারেন। আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা একটা আলোচনা করেন, তার সাথে ফিডব্যাক নেন, আপনি বুঝে যাবেন। যদি আপনি নিজে নিজে করতে চান, কারো মাধ্যমে না করে, চ্যালেঞ্জেস থাকবে, নিজে করতে গেলে সময় লাগবে। যদি কারো মাধ্যমে করেন তাহলে তো খুব কুইকলি করে ফেলতে পারবেন যদি এক্সপার্টকে হায়ার করেন। এটা খুব ইম্পর্টেন্ট যে থিম কাস্টমাইজেশন করা, ভিতরে শিপিং কস্ট, তারপর ট্যাক্স, তারপর কোথায় কোথায় আপনি সেল করবেন, মার্কেট সিস্টেম করা, প্রোডাক্ট অ্যাডিং করা, ভেরিয়েবল অ্যাড করা, এগুলো জানতে হবে, বেসিক নলেজ গুলো জানতে হবে। আবার নিজে নিজেও করতে পারেন, এটা ইম্পর্টেন্ট। তারপরে বললাম স্টোর সেটআপ এবং কাস্টমাইজেশন, অর্থাৎ ভিজুয়ালি কেমন লাগবে, প্রোডাক্ট অ্যাডিং করে প্রোডাক্টগুলো ডেকোরেশন করা, মেনু সেট করা, ফুটার, হিডার, হোম পেজ সেটআপ করা, ছবির ব্যাপার সাথে অনেকটা মিল আছে নাকি? এগুলো সবকিছুই আপনাদের? সবকিছু একই, যে কোনো ওয়েবসাইটে কাজ করেন না কেন, আপনি ওয়ার্ডপ্রেসে করেন বা শপিফাইতে করেন, এই জিনিসগুলো লাগবে, কিন্তু ড্যাশবোর্ডটা আলাদা হয়, ড্যাশবোর্ড মেইনটেইনটা আলাদা হয়, বাকি সবকিছু একই রকম হয়। এরপরে পেমেন্ট গেটওয়ে, এটা কিন্তু বিগ চ্যালেঞ্জ। বাংলাদেশের ক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারি শুরু করতে পারেন বিসমিল্লাহ, যখন আর্নিং হবে তখন আপনি কোন একটা পেমেন্ট গেটওয়েতে আপনি ঢুকলেন, পেমেন্ট গেটওয়ে নিয়ে আপনি দৌড়ালেন, ইনিশিয়ালি আপনি ক্যাশ অন ডেলিভারিতে গেলেন। কারণ আপনি যখন ট্রাস্ট তৈরি করবেন, মানুষ কিন্তু আগে পেমেন্ট করতে কোনো সমস্যা হবে না। সো এটা ম্যাটার করে। এরপরে আপনার মার্কেটিংটা লাগবে। মার্কেটিং বলতে আপনি সোশ্যাল মিডিয়া, টিকটক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো ভাবে আপনি মার্কেটিং করছেন, বুস্ট করছেন, ব্লগিং করছেন বা ইনফ্লুয়েন্সারের মাধ্যমে মার্কেটিং করছেন, সেটা হিউজ জিনিস। কারণ ভালো একটা ইয়ে করতে হয়। এই হচ্ছে, এই স্টেপগুলো ফলো করলে আস্তে আস্তে হয়ে যায়। বাট স্টেপই সবকিছু না, আপনার আরো অনেক ধৈর্য, প্যাশন, রাইট, পেশেন্স, অনেক কিছু আছে। সো ভাই, আপনার মতে, মানে আমরা এতক্ষণ প্রোডাক্ট নিয়ে অনেকক্ষণ কথা বললাম, সো আমার মানে মেবি আপনি অ্যান্সারটা দিয়েও দিয়েছেন, বাট একটু যদি মানে আরেকটু নিজ ভাবে যদি বলতেন যে কি ধরনের প্রোডাক্ট যদি একটা নিউ বিগিনার যদি বেছে নেয়, তাহলে তার জন্য একটু ইজিয়ার হবে নতুন হিসেবে আর কি কাজ করাটা। নতুন হিসেবে গ্যাজেটস টাইপের জিনিসগুলো, তারপর হচ্ছে রান্নাঘরের বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ, তারপর হচ্ছে গাড়ি বাইকের বিভিন্ন রকমের গ্যাজেট থাকে, সেগুলো। আমি প্রচুর ইয়ে কিনি, ওই যে লিকুইড কিনি আমার গাড়ি বাইক হোক যেটা হতো সেটা ক্লিন করার জন্য। সো ওগুলো কিনতে হয়, কারণ সবসময় ধোয়া হয় না বৃষ্টির জন্য। প্রচুর অ্যাডও আসে এগুলো, তো ওই ক্ষেত্রে কেনা হয়। আবার কিছু শখের জিনিস থাকে। আমি আবার মাঝে মাঝে কোথাও শপিং করতে গেলে, সুপার শপে গেলে দেখা যায় ছোট ছোট সামনে বাচ্চাদের জিনিস পায় থাকে, যেমন গাড়ি, বল কিনি আর কি। এটা আসলে শখে কিনি, এটা আমার শখ থাকে আর কি, মাঝে মাঝে এগুলো কেনা হয়। বাসায় আমার প্রচুর গাড়ি আছে ছোট ছোট। আবার আমি গাছ কিনতে পছন্দ করি, আমি গাছও কিনি, গাছ কিনতে পছন্দ করি। তো এই জিনিসগুলো এটা আপনার শখ থেকে আসবে। আমি তো ওটাই শুরুতে বললাম, শখ থেকে কিন্তু বিজনেসটা আসে। সো আপনি যদি ওইভাবে চিন্তা করেন, কারণ মানুষ কিন্তু সবসময় এরকম চিন্তা করে না অনলাইনে বিজনেস করবে, এটা আসলে আস্তে আস্তে হয়ে ওঠে যে সবাই করতেছে, আমি একটু দেখে করি। সো ওই ক্ষেত্রে এটা আসে। বাট যেটা বললাম, কিচেন অ্যাক্সেসরিজ,
তারপর হচ্ছে বিভিন্ন রকমের গ্যাজেটস, এগুলোতে মানুষের ফ্যাসিনেশন মানে একটা ইন্টারেস্ট ভালো থাকে। লাইটস, বিভিন্ন রকমের লাইটস, ডেকোরেশন, এগুলোতে মানুষের একটা ফ্যাসিনেশন ভালো থাকে। সো এগুলো দিয়ে শুরু করতে পারেন, বিসমিল্লাহ করতে পারেন। সো ভাইয়া আমরা তো মানে শপিফাইতে আমরা বুঝতেই পেরেছি আপনার কথা শুনে যে ডোমেইন, হোস্টিং, ডিজাইন এগুলো খুবই ইম্পর্টেন্ট। সো আপনি একজন এক্সপেরিয়েন্স ইন্ডিভিজুয়াল হিসেবে আপনার মানে পছন্দের 3টি টুল যদি আপনি ইউজ করেন রেগুলারলি, বা যেটা আপনার মোস্ট ইউজ বা ফেভারিট টুলস যেগুলো আপনার হেল্প করে আর কি ডোমেইন করতে বা হোস্টিং বা ডিজাইন করার ক্ষেত্রে, যদি শেয়ার করতেন আর কি। আমি ডোমেইনের ক্ষেত্রে আমি আমার এমনিতেই যদি ওয়েবসাইটের করি, আগে আমি ইউজ করতাম নেমচিপ, এখন আমি হোস্টগেটর ইউজ করি। সো না, হ্যাঁ হোস্টিঞ্জার ইউজ করি এখন, হোস্টগেটর না। আর হচ্ছে ইউজ করা হয় হচ্ছে শপিফাইয়ের ক্ষেত্রে তো ক্লায়েন্টের প্রজেক্টের জন্য শপিফাই তো হোস্টিং লাগে না, শপিফাই নিজেই হোস্ট করে। আর ডোমেইন কেনার ক্ষেত্রে এটা ভ্যারি করে। অনেকে চিন্তা করে যে আমি শুধুমাত্র শপিফাই বিজনেস করব, যদি ক্লায়েন্ট এরকম চিন্তা করে যে আমার বিজনেস শপিফাইতেই, তাহলে ডোমেইন অন্য জায়গায় কিনে এটা ইন্টিগ্রেশনের দরকার নাই, শপিফাই থেকেই ডোমেইনটা কেনা যায়, ওরা ওই অ্যাক্সেসটুকু দেয়, এটা আরো ভালো। আবার যদি এরকম চিন্তা হয় যে আমি হয়তো বা শপিফাই অন্য কোথাও শপিফাইতে প্ল্যাটফর্ম থেকে সুইচ করব, অথবা অলরেডি ক্লায়েন্টের অন্য কোনো প্ল্যাটফর্মে ডোমেইন আছে কিন্তু শপিফাইতে কানেক্ট করতে চায়, সেক্ষেত্রেও খুব সহজে কানেক্ট করা যায়, ওই রকম অ্যাক্সেস তৈরি করা যায়। এটা খুব ইজি, যারা এগুলো নিয়ে কাজ করে তাদের জন্য এটা কোনো ব্যাপার না। সো এমনি টুলের ক্ষেত্রে আমি ইউজ করি হচ্ছে চ্যাটজিপিটি সবচেয়ে বেশি, যদি আমি এই টুলের কথা বলি। আর ভিডিও বানানোর সময় আমি মাঝে মাঝে VO3 ইউজ করি। আর চ্যাটজিপিটি ইউজ করা হয় প্রচুর পরিমাণে, রেগুলার বেসিস, প্রতিদিন ইউজ করা হয়। দেখা যায় আমি যদি 6 ঘন্টা আমার ডেস্কটপের সামনে থাকি, আধা ঘন্টা 1 ঘন্টা আমাকে ইউজ করতে হয় ক্লায়েন্টের প্রজেক্টের জন্য, ডেভেলপমেন্টের কাজের জন্য, এটা না হলেই হয় না। সো এই 3টা টুলসের কথা বললাম, এরকম এই আর কি, মানে এর বাইরে তো প্রয়োজন অনুযায়ী ইউজ করা হয়, এরকম ভাবে মনে পড়ে না আর কি। সো ভাইয়া মানে বাস্তবে যদি আমরা চিন্তা করি, রিয়ালিটিতে আপনি যেহেতু অনেক আগে থেকে কাজ করছেন, সো আপনি আপনার প্রথম আয়টা দিয়ে যদি আমাদেরকে একটু বলতেন যে আপনি ফার্স্ট ইনিশিয়ালি কিরকম একটা ইনকাম করা শুরু করেছেন, বা এখন কিরকম মানুষরা আর কি যদি শুরু করে, তাহলে মানে একটা যদি রেঞ্জ বলে দেন, মিনিমাম মানুষরা কিরকম একটা আর্ন করতে পারবে যদি তারা ভালোভাবে শুরু করতে পারে। আমি প্রজেক্ট ওয়াইজ বলতে পারি। আর আমার শুরুর দিকে আমার ফ্রিল্যান্সিং এর জার্নি, ওই সময় ওইরকম গাইডলাইন আমি পাইনি, আমি অনেক দিন ওয়েট করেছি, প্রায় 5 বছর আমি স্কিল ডেভেলপ করেছি। করার পরেও এদিক ওদিক করতাম, মানে বাসায় কাজ করতাম, বাট মার্কেট প্লেস ওরিয়েন্টেড যে জ্ঞান, যে স্কিলটা, সেটা ছিল না, ওইরকম মেন্টর ছিল না। ফেসবুকে আমি ফেসবুক চালানোর ক্ষেত্রে অতটা এক্সপার্ট ছিলাম না, বা চালাতাম না খুব একটা। তো ওই নেটওয়ার্কটা ছিল না আমার ওইরকম। এখন যেরকম বিভিন্ন রকমের কমিউনিটি প্রোগ্রাম হয়, কমিউনিটি আছে, অনেক গ্রুপ আছে, তখন এরকম ছিল না, কোনো বড় ভাই ছিল না যে হেল্পটা করবে। তো তখন একটা চ্যালেঞ্জ থাকতো। আর আর্নিং এর জন্য বিভিন্ন রকম ইভেন্টে কাজ করতাম। পরে আস্তে আস্তে কিছু গাইডলাইন পাই একটা ইনস্টিটিউট থেকে, সেখান থেকে আমি কয়েকটা প্ল্যাটফর্মে একযোগে অ্যাকাউন্ট করি, যেমন guru.com-এ, পিপল পার আওয়ার, ফাইবার এবং আপওয়ার্ক, 4টা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করি। সবার আগে আমি জব পেয়েছি guru.com-এ, এবং প্রথম জব আমি পাই হচ্ছে $150, এবং এই জবটার পরেই হচ্ছে ক্লায়েন্ট খুশি হয়ে আমাকে আরো $100 টিপস দেয়। এটা বিশাল বড় কনফিডেন্সের ব্যাপার, বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। আপনি যদি অনেক বড় একটা মোটিভেশন পাওয়া যায়, যেটা আপনি পেয়েছেন। আপনি যদি $5ও ইনকাম করেন, সেটাও কিন্তু অনেক বড়। এখানে অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি ক্লায়েন্টকে খুশি করতে পেরেছি, টিপসটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। এরপরে আমি আপওয়ার্কে কাজ করি $40, তারপর পিপল পাওয়ারে কাজ করি। বাট জিনিসটা এরকম না যে আমি আসলে স্টেবল, আমি কিন্তু স্টেবল না। সব জায়গায় আমি নক করতাম, বিট করতাম, এখান থেকে ওখান থেকে ক্লায়েন্ট কমিশন করতে করতে আমি জবগুলো পেতাম। বাট স্টেবল হওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন একটা প্ল্যাটফর্মে একটা ভালো পোর্টফোলিও হবে, তখন লং রানে কিন্তু আপনি জব পাওয়াটা ইজি হবে। কিন্তু আপনি অনেকগুলো প্ল্যাটফর্মে টুকটুক করে কাজ করছেন, তাহলে কিন্তু হবে না। সো ফোকাস থাকতে হবে। ইনিশিয়ালি তো আপনি ফোকাস থাকতে পারবেন না, কারণ আপনি জানেন না যে আপনার কোন প্ল্যাটফর্মে আপনার ভালো একটা আর্নিং এর সুযোগ হয়ে যায়। এই কারণেই কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি ঢোকেন। এখন যদি ওই প্ল্যাটফর্মগুলোতে আমি কাজ করি না, আমি ডেডিকেটেডলি আপওয়ার্কে আছি, এবং লিঙ্কডইনে আমি রেগুলার বেসিস ব্র্যান্ডিং করি। আপনারাও এই কাজটাও করতে হবে যারা নতুন আছেন। এবং আপনার কিছু কোশ্চেন ছিল, এটা একটু যদি আবার বলেন, তাহলে আমার অ্যান্সার দিতে সুবিধা হয়। না মানে এটাই ছিল যে আসলে মানে তারা কিভাবে করে আর কি
মানে আমিও আসলে কোয়েশ্চেনটা ভুলে গিয়েছিলাম যেটা করেছি, একটা মিনিট। মানে মাসে তারা আসলে মানে ইনিশিয়ালি কিরকম একটা আর্ন করতে পারে, বা যদি রিয়ালিস্টিক্যালি এখন চিন্তা করি, কজ আপনি যেহেতু অনেক এক্সপেরিয়েন্স, আপনার অনেক টাইম দিতে হয়েছে, আপনি অনেক এক্সপেরিয়েন্স নিয়ে তারপর এখন আপনি যে আর্নটা করছেন সেটা অবশ্যই একটা বিগিনাররা তা করতে পারবে না। সো বাট একটা রিয়ালিস্টিক যদি একটা রেঞ্জ বলে দিই, যে তারা যদি দিনে আসলে এভাবে করে ভালোভাবে কাজ করে আগাতে পারে, তাহলে তারা এরকম একটা অ্যামাউন্ট পেতে পারে এখনকার যুগে। এখন যদি এইভাবে বলি যে আপনি যদি শপিফাই এর একটা ল্যান্ডিং পেজ বানান, শপিফাই স্টোর কাস্টমারদের সেটা ডিপেন্ড করে রিকোয়ারমেন্টের উপরে, কারণ অনেক কাজে দেখা যায় ডেভেলপমেন্টের কাজ থাকে, ভিতরে অনেক কাস্টমাইজেশন, অ্যাপস ইন্টিগ্রেশন, অনেক রকমের চ্যালেঞ্জেস থাকে। চ্যালেঞ্জ অনুযায়ী এটা ডিমান্ড কম বেশি হয়। তো কিন্তু ল্যান্ডিং পেজের ক্ষেত্রে যদি একটা পেজ ডিজাইন করেন পেজ বিল্ডার দিয়ে, সেটা যদি ফাংশনাল করে ফেলেন, দেখা যায় আপনি মিনিমাম $80, একদম নিউবি হিসেবে আপনি $80 চার্জ করতে পারবেন, এবং আপনি সর্বোচ্চ $300-400 পর্যন্ত যেতে পারে। এটা ডিপেন্ড করে আর কি আপনার পোর্টফোলিওর উপরে, ক্লায়েন্টের বাজেটের উপরে, কত বড় ল্যান্ডিং পেজ বানাচ্ছে, কত রকমের চ্যালেঞ্জেস, আবার ডিজাইন কিরকম হচ্ছে। এটা কি অনেক সময় এরকম হয় যে ক্লায়েন্ট আপনাকে ফিগমা ডিজাইন দিয়ে দেয়, সেটাকে কনভার্ট করা। অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট আপনাকে একটা কম্পিটিটর ওয়েবসাইটের লিঙ্ক দিল, সেটাকে ফলো করে ডিজাইন করা নতুন করে। অনেক সময় ক্লায়েন্ট কিছুই দিল না, কিন্তু আপনার নিজের উপরে নিজের আইডিয়া দিয়ে, নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আপনি প্রোডাক্টটাকে মাথায় রেখে আপনাকে ডিজাইন করতে হবে অনেকগুলো কম্পিটিটর ওয়েবসাইটগুলোকে ফলো করে রেফারেন্স হিসেবে নিয়ে। তো অনেক রকম ভাবে আপনার চ্যালেঞ্জেস গুলো আসে, শুধু ডিজাইন করলে হয় না। আপনাকে অবশ্যই ভাবতে হবে যে এটার ক্লায়েন্ট যে আপনার মাধ্যমে এই কাজটা করছে, অবশ্যই সে আপনাকে দিচ্ছে $80, বা ধরে নিলাম মিনিমাম $50, কিন্তু সে কিন্তু $1,000,000 চিন্তা করছে আপনার এই ল্যান্ডিং পেজ দিয়ে, কারণ সে প্রোডাক্ট সেল করবে। সো আপনাকেও কিন্তু ওই $50 ল্যান্ডিং পেজ বানাচ্ছেন এটা চিন্তা করা যাবে না। আপনাকে চিন্তা করতে হবে আপনি পেজটা বানাচ্ছেন, এটা দিয়ে ক্লায়েন্ট $1,000,000 কামাবে। সো আপনাকে ওইভাবে ভাবতে হবে, তার বিজনেসটাকে চিন্তা করতে হবে নিজের মতো করে, তখনই কিন্তু আপনার কাজের কোয়ালিটি ভালো হবে। এবং ফোকাস এটা না যে আপনি কত ডলারের ল্যান্ডিং পেজ বানাচ্ছেন, ফোকাস এটা যে আপনি তার বিজনেসের সাথে নিজেকে খাপ খাওয়াই নিচ্ছেন কিনা, এবং ক্লায়েন্ট এটা ভাবতেছে কিনা যে আপনি তার বিজনেসটাকে নিজের মতো করে দেখেই ওয়েবসাইটটা বানাচ্ছেন বা ল্যান্ডিং পেজটা বানাচ্ছেন। এটাতে যেটা হয়, ক্লায়েন্ট আপনাকে লং রানে আপনাকে হায়ার করতে পারে এবং সুযোগটা এইভাবে নিতে পারে। মানে কিন্তু শুরুতেই লং রানে ক্লায়েন্ট পায় না, শুরুতেই কিন্তু তার ওই প্রথম জবটা যখন কোয়ালিটি সম্পন্ন হয়, ট্রাস্টটা তৈরি হয়, স্কিল প্রমাণ করতে পারেন যে হ্যাঁ আপনি সেই ব্যক্তি, তার জন্য বেস্ট, তার বিজনেসের জন্য বেস্ট, তখনই কিন্তু লং রানে যাওয়া যায়। সো আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে। এখন আরেকটা জিনিস, আপনি সাপোজ ধরে নিলাম যে আপনি ঢাকায় আছেন, ঢাকার কোন একটা প্রাইভেট কোম্পানিতে আপনি জব করছেন, যে কোনো ধরনের জব, সেটা হতে পারে আপনার এক্সপেক্টেড স্যালারি 15 থেকে 20-30 হাজার টাকা। আপনি যদি ফ্রিল্যান্সিং এ আসেন, আপনি যদি স্কিল ডেভেলপ করেন, পার্ট টাইম হিসেবে করতে পারেন, ফুল টাইম করেন। যদি আপনি ফুল টাইম করেন, কোন একটা ল্যান্ডিং পেজ বানান, এরকম যদি 5টা ল্যান্ডিং পেজ বানান যেটার বাজেট হচ্ছে $100 করে, আপনি কিন্তু মাসে $500 মতো কামাই করছেন। যদি $50 হয়, আপনি কিন্তু $250 কামাই করছেন, যেটা 25,000 টাকার মতো। সো ফ্রিল্যান্সিং সেক্টরটার জার্নিটা কিন্তু শুরুতে অনেক বেশি স্ট্রাগল করতে হয়, স্টেবল হতে বেশ টাইম লাগে, বাট একটা সময় কিন্তু এটার ফলাফল খুবই মিষ্টি হয়। সময় লাগে শুরুর দিকে অনেক কষ্ট করতে হয়। জি, স্বাভাবিক। সো ভাই, আমরা যদি একটু বলি যে আমরা তো আসলে শপিফাই নিশ্চয়ই ক্লায়েন্ট সার্ভিস বা আমাদের কাস্টমার সার্ভিসটা অনেক ইম্পর্টেন্ট, তাহলে এটাকে আর কি মেইনটেইন করার জন্য আপনারা আর কি মানে কি করে থাকেন? লাইক মানে এখন এটা তো সবার তো ক্লায়েন্ট সার্ভিস হবে না, কজ যে যদি কেউ যদি নিজের শপিফাই একটা চালায়, তখন তার নিশ্চয়ই কাস্টমার সাপোর্টটা দিতে হবে। সো সেটা কিভাবে আপনারা মেইনটেইন করেন? কাস্টমার সাপোর্টের জন্য এটা দুই ভাবে প্রেজেন্ট হয়। যেমন আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যদি বলি, অ্যাজ এ ডেভেলপার বা ফ্রিল্যান্সার হিসেবে ক্লায়েন্টের ওয়েবসাইট বানালাম, ওয়েবসাইট বানানোর পরেও আমি কিন্তু অনেক ক্লায়েন্টকে পোক করি। যেমন আমার হোয়াটসঅ্যাপে অনেক ক্লায়েন্টের সাথে কানেক্টেড, মাঝে মাঝে পোক করি যে কি অবস্থা, তোমার কোনো হেল্প লাগলে আমাকে জানাও। এটাতেও কিন্তু সে দেখা যায় সে আমাকে মাইন্ডে রাখবে, কাজ না দিলেও সে বলবে যে হ্যালো, হাই ফরিদ, ভালো আছো, এই সেই, আমরা লঞ্চ করবো। রিসেন্টলি আমি এরকম একটা ক্লায়েন্টকে নক করেছিলাম তার একটা প্রজেক্টে কাজ করার পর। তো মাঝে মাঝে করা হয় এটা, যখন সময় সুযোগ পাই বা মুড থাকে তখন আমি পোক করি। সো এটা করার কারণে একটা, তার যদি এরকম হয় যে সে আসলে কাউকে খুঁজতেছে কিন্তু আমাকে ভুলে গেছে, সেজন্য আবার ফেরত আসে, এটা একটা এটাও কিন্তু কাস্টমার সার্ভিস বলা যায়। কারণ আমি কিন্তু আমার স্কিল সেল করছি, আমি ফ্রিল্যান্সিং করছি, আমার স্কিলটা আমার প্রোডাক্ট আমি সেল করছি আমার কাস্টমারকে, আমার ক্লায়েন্টই আমার কাস্টমার।
ক্লায়েন্টটাকে মাথায় রেখে আপনি এরকম হ্যাঁ, কাজটা করেন। এটা এইভাবে আসে। মার্কেট প্লেসে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু প্রজেক্ট ডান যদি কমপ্লিট হয়ে যায় এরপরে কিন্তু আর ওইভাবে কোনো ইয়ে থাকে না যে সার্ভিসটা এটা ওইভাবে থাকে না। বাট তারপরে কমিটমেন্টের একটা ব্যাপার আছে। অনেক ক্লায়েন্ট ঘুরে ফিরে আসে বা বলে যে তুমি কি আমাকে আমার যদি হেল্প লাগে তুমি আমাকে করবা কিনা। হ্যাঁ, আমি করব। তো করা হয় দুই একজনকে, সবাইকে ওইভাবে করার সুযোগ হয় না। অনেকের দেখা যায় সার্ভিসটা অনেক কমপ্লিকেটেড থাকে, সে আবার ফ্রি চায়। তো ফ্রি আসলে কমপ্লিকেটেড কাজটা করতে যেও 2 দিন লাগে, তো আমার তো আরো আদার্স কাজ থাকতে পারে, আমি তাকে ওইভাবে ফ্রি সার্ভিস কিভাবে দেবো। রিসেন্ট হলে সেটা অন্য জিনিস, যে 2-1 দিনের মধ্যে সে এটা বলছে ওকে ফাইন, কিন্তু অনেকদিন পরে সে নক করলো, সেখানে তো হয় না, কারণ সার্ভিসের একটা টাইম থাকে। আর যদি আপনি বিজনেস করেন আপনার অবশ্যই প্রোডাক্ট কোয়ালিটি অবশ্যই ভালো থাকতে হবে, এবং ওয়েবসাইটে কিন্তু সার্ভিস কমিউনিকেশনের জন্য কিছু অ্যাপস থাকে যেন কমিউনিকেট করা যায়, চ্যাটবটের মাধ্যমে হোক বা হিউম্যান কমিউনিকেশন হোক, এরকম অনেক অ্যাপস থাকে। অ্যাপস বলতে প্লাগইন, শপিফাইতে প্লাগইনকে অ্যাপস বলা হয়। তো ওইটা কাস্টমাইজ করে দিলেও কিন্তু ক্লায়েন্ট খুব সহজে আপনাকে রিচ করতে পারবে। সো এটা একটা ওয়ে যদি আপনি বিজনেস করেন। তাছাড়া আপনি একজন স্টাফকে রাখতে পারেন যে কমিউনিকেট করবে, এটা হিউজ ব্যাপার, এটা তো ডিপেন্ড করে বিজনেস কিরকম, বিজনেস স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করে। রাইট। সো ভাই আমরা যদি একটু জিজ্ঞেস করি আপনার কাছে যে লাইক শপিফাই যদি কেউ শুরু করতে চায় তাহলে আর কি ফার্স্ট কিছু স্টেপস গুলো আর কি হতে পারে, লাইক যারা আর কি মাত্র শুরু করবে। সো যেরকম আপনি বলেছেন অনেক রিসার্চ করতে হবে বা তাদের প্রোডাক্টটাকে সিলেক্ট করতে হবে ফার্স্টেই। সো এরকম যদি আর কি মানে স্টেপ বাই যদি কয়েকটা বলে দিতেন যে ফার্স্টে এটা করে তারপরে এটা করা উচিত, বা কোনটা ছাড়া আর কি শপিফাই স্টার্ট করা যাবে না। প্রথমত আমি যদি বিজনেসের কথা বলি, যেটা বললাম শুধু বিজনেসটা নিয়ে এখন বলি, যদি আমি বিজনেস করতে চাই আপনাকে অবশ্যই ওই প্ল্যানটা থাকতে হবে যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে আপনি আগাবেন। প্রোডাক্ট ডিসিশন নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন। প্রোডাক্ট তো ম্যানুফ্যাকচারার লাগবে, ম্যানুফ্যাকচারিং কি বাংলাদেশে করবেন নাকি দেশের বাইরে অন্য কোনো কান্ট্রি থেকে করে নিয়ে আসবেন। ইম্পোর্ট করার ক্ষেত্রে আপনার অবশ্যই লাইসেন্স লাগবে বা অন্য কোনো ভাবে আপনার একটা আইডেন্টিটি লাগবে, কাগজপত্র লাগবে, বা আপনি নিজে ইম্পোর্ট করতে পারছেন না, কারো মাধ্যমে করছেন, সেই মানুষের সাথে আপনার কোলাবোরেশন, এগুলো অনেক চ্যালেঞ্জেস থাকে। সো প্রোডাক্ট নির্বাচন ইম্পর্টেন্ট, এবং তার থেকেও বড় চ্যালেঞ্জ হচ্ছে এই জিনিসগুলো। আর স্টক বিজনেসের ক্ষেত্রে এটা বড় একটা চ্যালেঞ্জ। আর অবশ্যই স্কিল থাকতে হবে, ওয়েবসাইট ডিজাইন আপনি যদি নাও করেন, কাউকে দিয়েও যদি করেন, তবুও আপনার মিনিমাম নলেজ তো থাকতে হবে যাতে গাইড করতে পারেন। এবং অবশ্যই কম্পিটিটর ওয়েবসাইট গুলো দেখতে হবে, যারা একই প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে তাদের ওয়েবসাইট গুলো দেখা, এবং তাদের থেকে বেটার সার্ভিস দেওয়ার জন্য। সার্ভিস মানে এই না যে আপনি শুধু প্রোডাক্ট সেল করবেন বুস্ট করে, সার্ভিস মানে এই যে আপনার ট্রাস্ট তৈরি করার জন্য ওয়েবসাইট পারফেক্ট একটা প্রফেশনাল লুক আনা, রেগুলার বেসিস সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য যে প্ল্যাটফর্মগুলো ইউজ করতে হয় সেখানে আপনার কন্টেন্ট পোস্ট দেয়া, এগুলো দরকার। এবং আপনি আসলেই ভালো প্রোডাক্ট সেল করেন সেটার উপরে রেগুলার বেসিস বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে প্রোডাক্টের ডিটেল গুলো নিয়ে কথা বলা, সেটা হতে পারে লাইভ যেমন আমরা করছি এখন, তারপর বিভিন্ন রকমের পোস্ট দেয়া, প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কথা বলা, বুস্ট করা, এবং রিয়ালি কোনো ক্লায়েন্ট ওই প্রোডাক্টটা কিনলো তার কাছে যাওয়া, যেমন যে প্রোডাক্টটা পারচেস করলো অলরেডি তার কাছে যান, যাওয়ার পর সে প্রোডাক্টের ফিডব্যাকটা নেন। সে হয়তো আপনাকে ভিডিও করে নাও দিতে পারে, কিন্তু আপনি তার কাছ থেকে ভিডিওটা নিয়ে আসেন, তার কাছে বলেন যে আপনার সাথে আমরা এরকম একটা কথা করব। যেমন আপনি গাড়ির আমি এরকম দেখি যে কোন একজন ব্যক্তি গাড়ি ওয়াশের একটা ডিভাইস কিনেছে, সে পরিষ্কার করার জন্য এই ডিভাইসটা কিনেছে। তো যেই ব্যক্তিটা সেল করছে সে ওর কাছে গেল, এবং সে যে ওয়াশ করছে আসলেই পারফেক্টলি ওয়াশ করছে, এবং তার কাছ থেকে মতামতটা ফিডব্যাক স্যাটিসফ্যাকশন সেটা ভিডিও করে নিয়ে আসে এবং ওয়েবসাইটে দেওয়া বা সোশ্যাল মিডিয়াতে দেওয়া। এই জিনিসগুলো কিন্তু লাগবে, না হলে তো রিয়াল যে আসলেই যে টেস্টটা ভালো, প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো, এটা এনশিওর করা যায় এইভাবে। এগুলো খুব ইম্পর্টেন্ট। আর প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে বাংলাদেশি কালচার অনুযায়ী বা আমাদের অনুযায়ী ক্যাশ অন ডেলিভারি, সিওডি যেটা বলা হয়, সিওডিটা আমরা ইউজ করতে পারি, এবং পাশাপাশি অনেকেই অনলাইন পেমেন্ট করতে পারে, যেমন বিকাশ বা নগদ এই জিনিসগুলো আসে, এবং পাশাপাশি আপনি আরো অনেক পেমেন্ট গেটওয়ে আছে সেগুলো ইউজ করতে পারেন। এবং আমি যেখানে লাইভ করছি এটাও কিন্তু আস্তে আস্তে লঞ্চ করছে তাদের এই বিভিন্ন রকমের এপিআই ইন্টিগ্রেশন বা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন প্ল্যাটফর্মগুলোতে এগুলো আসতেছে প্রিয়পে। সো আমি এটা অনেক ঘেটেছি আপু, আমি ওয়েবসাইটগুলো দেখেছি এবং তাদের এবং অনেক বিগ
পিপল আছে এটার সাথে, এবং তারা এগুলো দেখছে, তারা কানেক্টেড। আমি এগুলো ব্লগগুলো ঘেটেছি এবং দেখলাম যে না, এটার ফিউচার এটা ভালো একটা রান দিবে। সো ওই ক্ষেত্রে এটাও আস্তে আস্তে আই হোপ সবইতে ইন্টিগ্রেশনের পার্টটা খুব ইজি হবে আমাদের জন্য। অলরেডি মনে হয় ওয়ার্ডপ্রেসে খুব সহজে ইন্টিগ্রেট করা যায়, বাট সবইতে এটা আস্তে আস্তে ইজি হবে এবং বাংলাদেশের জন্য এটা বেস্ট একটা আউটপুট হবে। যদি আমার পার্সোনালি রিকোয়েস্ট যেটা, সেটা হচ্ছে যদি এটা যখন ইন্টিগ্রেশনের পার্টটা আসবে এটার জন্য চার্জটা কম থাকে, ইনস্টলেশন চার্জটা কম থাকে, তাহলে হয়তো একেবারে রুট লেভেলে যারা ড্রপশিপিং বিজনেস করতে চায় তাদের জন্য এটার জন্য ইজি হয় অনেক। আমাদের ক্ষেত্রে ইনস্টলেশন চার্জটা অনেক বেশি, সো এটার জন্য কম হয়। আচ্ছা, সো ভাইয়া আপনি মানে অলমোস্ট আমরা অনেকক্ষণ কথা বলে ফেলেছি। সো ভাইয়া আপনি লাস্ট যদি কিছু তিনটা যদি বলি গোল্ডেন মানে সোনালী পরামর্শ যেটাকে বলে, যদি তিনটা থেকে থাকে, সেটা আপনার মতে কি, কোন তিনটা আপনি পরামর্শ নতুনদেরকে দিতে চান যারা শুরু করতে চাচ্ছে, বা ইভেন এক্সপার্টরাও যারা আছেন? আপনি যেহেতু এক্সপেরিয়েন্সড একটা ইন্ডিভিজুয়াল, সো আপনার কাছ থেকে আসলে পেলে জিনিসটা অনেক বেটার হবে। কোনো কিছু ফ্রিল্যান্সিং আসলে আমি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেই যে আপনি বিসিএস পরীক্ষা দেওয়ার মতোই কিন্তু ফ্রিল্যান্সিং এর স্কিল ডেভেলপমেন্ট জার্নিটা। কারণ আপনি এটা আসলে অনেকের কাছে মনে হয় অনেক সহজ, আসলে যখন আপনি স্কিল ডেভেলপ শুরু করবেন আস্তে আস্তে যত বেশি স্কিল ডেভেলপ করবেন তত বেশি এর গভীরতা বুঝতে পারবেন, এবং তখনই মনে হবে যে না, এটা আসলে অনেক টাফ, অ্যাকচুয়ালি অনেক টাফ, সহজ করে দেখার কিছু নাই। আপনার আশেপাশে মানুষজন হয়তো সাকসেসফুলি কিছু করছে, আপনার কাছে মনে হতে পারে না এটা তো অনেক, সে তো পারছে, সে তো এরকম, সে এটা যদি পারে তার থেকে তো আমি অনেক বেটার, তাহলে আমি কেন পারবো না। এটা আসলে ওইভাবে আসে না, এটা আসে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, ডেডিকেশন, কোয়ালিটি টাইম দিতে হবে, রিসার্চ করতে হবে, ধৈর্য প্রচুর লাগবে এবং কুইক লার্নার হতে হবে। কারণ আপনি দীর্ঘ সময় যখন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে থাকবেন তখন কিন্তু একটা অলসতা তৈরি হবে। আপনাকে একটা টাইমলাইন তৈরি করা এবং ওই অনুযায়ী আপনার ওই টাইম ফ্রেমে, অ্যাকচুয়ালি আমাদের দেশের মানুষরা, আমরা যারা আছি, আমরা কিন্তু বলা যায় দিনে আনে দিনে খাই। আপনি মাস শেষে যদি আপনি ভালো একটা অ্যামাউন্টের স্যালারিও পান, তবুও কিন্তু আপনি এক মাসের টাইম লাইনেই হিসেব করেন যে এই মাসের স্যালারিটা আমার এই মাসে এত খরচ, এবং মাসের শুরুতেই দেখবেন সব টাকা শেষ, কিছু টাকা নিয়ে বাকি মাস চলে। তো বলা যায় আপনি দিনে আনে দিনে খায়, আপনি ভালো চাকরি করলেও দিনে আনে দিনে খান। তো সেক্ষেত্রে আমাদের জন্য আসলে নতুন স্কিল ডেভেলপ করা, নতুন কিছু শেখা, ওখানে টাইম দেওয়া, যেখানে আমি চিন্তা করতেছি পরের মাসে আমি চলবো কিভাবে, এটা আসলে অনেক চ্যালেঞ্জিং, এবং অনেক মানুষ এর মধ্য দিয়ে যায়, অনেক স্ট্রাগল করে, এক্সট্রা পরিশ্রম করে, শিখে। দেখা যায় আপনি একটা জব করছেন, পাশাপাশি পার্ট টাইম জব করছেন, অনলাইনে হোক বা অফলাইনে হোক, সেটা কিন্তু আপনি একটা রেজাল্ট পাচ্ছেন ডাবল জব করেও। কিন্তু স্কিল ডেভেলপমেন্টে যখন আপনি যাবেন, আপনাকে হয়তো 5 থেকে 6 মাস, 7 মাস, 8 মাস, কারো কারো ক্ষেত্রে আরো বেশি টাইম দিতে হচ্ছে, বাট আপনি জানেন না যে রেজাল্টটা আসলে আসবে কিনা। এইটা কিন্তু একদম ধোঁয়াশা। কনফিডেন্স লেভেল, ধৈর্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই জায়গাটায়, এবং আপনাকে ওইটা মেন্টালি ওইভাবে ধরে নিতে হবে যে আপনি 5 মাস 6 মাস পরেও স্কিলটা আপনার থেকে যাবে, এটা কিন্তু নষ্ট হবে না। কিন্তু এটা একটা সময় আপনি যদি মার্কেট প্লেস ওরিয়েন্টেড কমিউনিকেশন স্কিল এটাও রাখতে হবে, শুধুমাত্র স্কিল ডেভেলপ করলে হবে না, এটা ধরে রাখতে হবে এবং ওই পর্যন্ত যাইতে হবে। এই জন্য যখন স্কিল ডেভেলপ করবেন অবশ্যই তখন থেকেই মার্কেট প্লেস রিসার্চ করা, যারা আপনি যে স্কিলটা ডেভেলপ করছেন এই রিলেটিভ মানুষগুলোর সাথে কানেক্ট হওয়া, যেটা নেসেসারি আড্ডা ছাড়া অন্য কোনো আড্ডা না দেওয়া, পড়াশোনা করা, ইংলিশ জানা, কমিউনিকেশনের জন্য ইংলিশ খুব ইম্পর্টেন্ট। তারপর সেলফ ব্র্যান্ডিং করা সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে নিজের সেলফ ব্র্যান্ডিং করা, এগুলোর মধ্য দিয়ে যেতে হবে শুরু থেকে। আমি আমার পরিচিত, আমার নেটওয়ার্কে একজন আছে, উনি নতুন, ওনার নাম বলি, ওনার নাম হচ্ছে অন্তরা আজাদ, এবং উনি কিন্তু শিখছে, বাট ওনার যে ব্র্যান্ডিং, ওনার যে কাজ, উনি শিখতে শিখতে এত ভালো ব্র্যান্ডিং করছে, উনি কিন্তু আমার সাথে একটা প্রজেক্টে কাজ করছে। কারণ আমি দেখেছি যে ওনার ভিতরে কোয়ালিটি আছে এবং প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবে, এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজ করছে। সো মানে ওনাকে কাজ দেওয়ার পর রিভিউ করা লাগে না, উনি যদি বুঝে যায় উনি খুব সুন্দরভাবে এটা ডান করে। সো আপনাকে ওই মানুষটা হইতে হবে যেন মার্কেট প্লেসে যখন ক্লায়েন্টের কাজ নেবেন, রিকোয়ারমেন্ট অবশ্যই ভালোভাবে বুঝতে হবে, স্কিল ডেভেলপমেন্ট সবার আগে। সো রিকোয়ারমেন্ট বোঝার পরে যখন আপনি কাজটা করবেন, আপনি ওই আস্থাটা তৈরি করতে হবে যেন রিকোয়ারমেন্ট আপনি ঠিকঠাক বুঝছেন এবং পারফেক্টলি কাজটা ডান করছেন।
না হলে কিন্তু আপনি ফল করবেন, কারণ মার্কেট প্লেসে আপনি যদি কোয়ালিটি স্কিল না থাকে, আপনি যখনই মার্কেট প্লেসে ঢুকবেন এবং ক্লায়েন্টে যখন প্রজেক্টটা নেবেন, এখানে একটা নার্ভাসনেস কাজ করে শুরুর দিকে, কারণ আপনি স্কিল ডেভেলপ করা আর রিয়েল প্রজেক্ট করা কিন্তু এক জিনিস না। আপনি কিভাবে সাইকেল চালাতে হয়, বাইক চালাতে হয় সেটা শিখলেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যখন স্টার্ট দিবেন তখন কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা অনেক 99% ধরে নিতে হবে। সো ওই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ থাকে, এই জন্য সাথে একজন এক্সপার্ট রাখবেন। এক্সপার্ট আপনাকে গাইড করবে, করে দিবে না, গাইড করবে। এবং এরকম প্রচুর মানুষ আছে মার্কেট প্লেসে বলতে সোশ্যাল মিডিয়াতে বা আপনার আশেপাশে। এখন তো আশেপাশে অনেক মানুষ ফ্রিল্যান্সিং করে, এই মানুষগুলোর সাথে আপনার নেটওয়ার্কিং করতে হবে, কমিউনিকেশন ভালো রাখতে হবে, যেন আপনাকে ওই হেল্পটা করে। বেশি দিন লাগে না, আপনি স্কিল ডেভেলপ করার পরে যখন আপনি মার্কেট প্লেসে ঢুকবেন, আপনি 3-4টা জবের জন্য যদি কারো হেল্প নেন, দেখবেন আপনার কনফিডেন্স লেভেল ভালো হয়ে গেছে, আপনার আর কোনো পিছনে ফিরে তাকাতে হবে না, আপনি আস্তে আস্তে বুঝে যাবেন। রাইট। সো ভাই এতক্ষণ অনেক সিরিয়াস কিছু টপিক নিয়ে আমরা কথা বললাম, সো এখন আমরা কুইক একটা র্যাপিড রাউন্ড ফায়ার সেশন খেলে ফেলবো, সো দ্যাট আমরা মানে আপনার থেকে আরো কিছু আর কি ছোট ছোট মানে আমি 2টা ওয়ার্ড বলবো, সো আপনার যে কোনো একটা চুজ করতে হবে আর কি, এটাই আর কি। সো ভাই আমি যদি বলি শপিফাই নাকি অ্যামাজন? শুধু কি ওয়ার্ড দুটার মধ্যে অ্যানসারটা দিব? হ্যাঁ, আপনার কোনটা ভালো লাগে বা আপনার কোনটা বেটার ফিল হয়? শপিফাই। আচ্ছা, সো নিজে স্টোর চালানো নাকি ক্লায়েন্টের জন্য কাজ করা, কোনটা বেটার? ক্লায়েন্টের জন্য কাজ করা। সো আপনার ফেসবুক অ্যাডস বেটার লাগে নাকি গুগল অ্যাডস? ফেসবুক অ্যাডস, ইউজার বেশি এখানে। সো ভাইয়া আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি আপনি মানে বাসাতে মানে ফ্রিল্যান্সিং কাজ বেশি পছন্দ করেন নাকি কন্ট্রাকচুয়াল, লাইক মানে 6 মাস 1 বছরের কাজগুলো এরকম বেশি নেওয়া হয় নাকি লাইক শর্ট টার্ম কাজগুলো? লং টার্ম প্রজেক্টে ইন্টারেস্ট বেশি এবং লং টার্ম প্রজেক্টে নেওয়া হয় বেশি। আচ্ছা, সো ভাইয়া ইন্টারন্যাশনালি কাজ করতে বেশি ভালো লাগে নাকি লোকালি কাজ? ইন্টারন্যাশনালি। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার সাথে শপিফাই নিয়ে এতক্ষণ কথা বলে আমারও অনেক আসলে এটার সম্পর্কে একটু জ্ঞান কম ছিল, অনেক আজকে অনেক কিছু জানা হয়েছে আপনার থেকে, এন্ড আই হোপফুলি যারা ভিউয়ার্স আছেন আমাদের সাথে এখন তারাও কিন্তু অনেক কিছু আসলে জানতে পেরেছে। সো আপনার এতগুলো মূল্যবান সময়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য এবং এত সুন্দর সুন্দর টিপস এন্ড ট্রিক্স শেয়ার করার জন্য। সো ভাইয়া আশা করি আমাদের যারা ভিউয়ার্স আছে বা নতুন যে প্রজন্ম আছে তারা অবশ্যই আমাদের এই লাইভটা দেখে কিছু না কিছু অবশ্যই ইনসাইটস পাচ্ছে বা পাবেন এন্ড কাজেও লাগাবে তাদের লাইফে। এন্ড এরকম আই হোপফুলি আপনাদের এই সেক্টর গুলো আরো বুমিং হবে আস্তে আস্তে, কজ অ্যাজ ডিজিটালি সবাই অনেক এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। সো মানে আপনাকে অনেক গুড লাক আপনার এই ক্যারিয়ারটা নিয়ে, হোপফুলি আপনি আরো ভালো একটা অবস্থায় যাবেন। সো এখানে একটা ইনপুট দিই, একজন ফরিদরনি ভাইয়ের সাথে দেখা করতে যোগাযোগ করতে যাচ্ছেন, আপনি ফেসবুকে ফরিদরনি সার্চ দেন অথবা গুগলে যদি সার্চ দেন আমাকে পাবেন। গুগলে যদি ফরিদরনি লেখেন আমাকে পাবেন, ইংলিশে লিখবেন পাবেন। আচ্ছা জি, আপনার ফেসবুকেও থ্রুতেই আমি আপনাকে আসলে পেয়েছি, আপনাকে রিসার্চ করে। সো যারা আর কি তার হ্যান্ডেলটা চাচ্ছেন ফরিদরনি হিসেবে কিন্তু সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন, ইভেন গুগলেও পেয়ে যাবেন। সো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আজকের লাইভ সেশনটা আমরা এতটুকু পর্যন্তই রাখবো। হোপফুলি আপনার সাথে আরো একটা নতুন লাইভ সেশন হতে পারে সামনে, নতুন কিছু টপিক বা সেম টপিক ডিফারেন্ট ইন্টিগ্রেশন নিয়ে। সো ভাইয়া ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ।